আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের এই ক্লাসটিতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ইংলিশ গ্রামারে যতগুলো টেন্স আছে তার মধ্যে অন্যতম প্রধান একটি টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যত রকম বাক্য বলে থাকি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা প্রচুর বাক্য বলে থাকি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা প্রচুর বাক্য লিখেও থাকি। আমরা যদি একটু সচেতনভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন এবং এর স্ট্রাকচার এবং বাংলা ক্রিয়াপদের শেষে যে সব বিভক্তি যুগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে তাকে যদি চিহ্নিত করতে পারি, তাহলে আমাদের দ্বারা হাজার হাজার সেন্টেন্স তৈরি করা সম্ভব এবং আমাদের স্পোকেন ইংলিশেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বলার মাধ্যমে আমাদের স্পোকেন ইংলিশটাকে আরো একটু বাড়িয়ে নিতে পারি, আমাদের এবিলিটিটাকে শক্তিশালী করতে পারি। তাহলে চলো ডেফিনেশনটা একটু জেনে আসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এরকম একটা টেন্স, বর্তমানে কোনো একটি কাজ হচ্ছে, ঘটছে বা চলছে, এরকম বোঝালে যে টেন্সটি হবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার শুনে নাও, বর্তমানে কোনো একটি কাজ হচ্ছে, চলছে বা ঘটছে এরকম বোঝাই যে বাক্যগুলো দিয়ে সবগুলোই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত হবে। এবং বাংলা ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসেন এই শব্দগুলো, এই বিভক্তিগুলো যদি আমরা পাই, আমরা ধরে নিব এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত হবে। আমাদের যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচারটি গুরুত্বপূর্ণ, যে স্ট্রাকচারটি মেইনটেইনের মাধ্যমে আমরা চাইলে অসংখ্য বাক্য তৈরি করতে পারি। চলো এই স্ট্রাকচারটি একটু দেখে আসি। যেমন ধরো, স্ট্রাকচারটি শুরুতেই আমাদের থাকবে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস বি ভার্ব আসবে। বি ভার্ব হিসাবে হচ্ছে আমাদের এম ইজ আর আসবে, হিসাবে এম ইজ আর। পার্সন অনুযায়ী এম হবে, ইজ হবে, আর হবে। সব পার্সনের সাথে এম হবে না, ইজ হবে না, আর হবে না, এগুলো পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। এরপরে আমাদের মেইন ভার্ব থাকবে, মেইন ভার্ব বি ওয়ান, তার সাথে হচ্ছে আমাদের আইএনজি হবে, অর্থাৎ মূল ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে হচ্ছে আমাদের আইএনজি হবে এবং সবশেষে যেটা হবে সেটা হচ্ছে অবজেক্ট বসবে অথবা এক্সটেনশন। আমরা যদি কোনো একটা সেন্টেন্সের এক্সটেনশন হিসেবে অতিরিক্ত কিছু লিখতে চাই, লিখতে পারি, কিন্তু বেসিক স্ট্রাকচার এইটাই যে সাবজেক্ট বি ভার্ব হিসাবে এম ইজ আর আসবে, মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্টই বসবে। যেমন ধরো, আমরা যদি বলি যে আমি আমি একটি আমি একটি চিঠি লিখছি, চিঠি লিখছি। তো এইখানে দেখো, লিখছি যে ক্রিয়াপদটি আছে এটা হচ্ছে চলমান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এইটা যেহেতু চলমান, এইখানে যেহেতু সাবজেক্ট আই, তো আই এর সাথে হচ্ছে আমাদের এম বসবে, অর্থাৎ ফার্স্ট পার্সনের সাথে এম বসবে, আই এম। এরপরে দেখো লিখছি, এটা হচ্ছে ভার্ব, এর সাথে কি হবে, আইএনজি হবে। তার মানে রাইটিং, আই এম রাইটিং, কি লিখছি, একটি চিঠি লিখছি, আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার। এখন ব্যাপার হচ্ছে সাবজেক্ট যখন আই, তার সাথে কি হয়েছে, এম হয়েছে, যেটা বলেছি ফার্স্ট পার্সনের সাথে এম হবে। এখন আসো সেকেন্ড পার্সন, যেটাকে আমরা ইউ হিসেবে চিহ্নিত করি, ইউ এর সাথে এম হবে না, আর হবে না, আর হবে। ইউ এর সাথে কি হবে না, ইজ হবে না, তার মানে আর হইলে এটা কি হয়ে যাবে, ইউ আর। ইউ আর, ধরো সে ক্রিকেট খেলছে, ইউ আর প্লেইং ক্রিকেট, তুমি ক্রিকেট খেলছো। এরপরে দেখো থার্ড পারসন প্লুরাল, হ্যাঁ, থার্ড পারসন যদি প্লুরাল হয়, থার্ড পারসন প্লুরালের সাথেও আর হবে, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল মানে হচ্ছে দে অথবা একাধিক বস্তুকে বোঝালে সেটা হচ্ছে প্লুরাল হয়। দে আর ওয়াচিং, দেখো তারা বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে ক্রিকেট খেলা উপভোগ করছে। দে আর ওয়াচিং ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড বিডি ভার্সেস জিম্বাবুই। দেখেছো, এটা হচ্ছে দে আর ওয়াচিং ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ এন্ড জিম্বাবুই। এখানে কি হয়েছে, সাবজেক্ট আসছে, সাবজেক্টের পরে আমাদের অক্সিলিয়ারি ভার্বগুলো পরিবর্তিত হবে, কিন্তু আমাদের বেসিক স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে মেইন ভার্ব সাথে আইএনজি এবং সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এম ইজ আর আসবে। এরপরে হচ্ছে অবজেক্টই আসবে। এখন দেখো ইজ যদি আমরা ব্যবহার করি, এখানে যদি আমি বলি সে হি ইজ, দেখো হি ইজ ডান্সিং, সে নাচতেছে, তার মানে হি ইজ ডান্সিং। এখানে দেখো বেসিক স্ট্রাকচার কি, সাবজেক্ট আছে আমাদের, অক্সিলিয়ারি ভার্ব আছে এবং মেইন ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে। এটা হচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্স। গত ক্লাসে আমি বলেছিলাম আমরা যখন টেন্সটি শিখবো আমাদের ভার্সেটাইল সেন্টেন্স ফরমেশন গুলো শিখতে হবে, কারণ আমরা দৈনন্দিন জীবনে শুধু স্টেটমেন্ট সেন্টেন্সে কথা বলি না, নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্সেও কথা বলে থাকি। যে কারণে আমাদের যখন টেন্স শিখতে হবে, আমরা যদি ইফেক্টিভলি শিখতে চাই, তাহলে আমাদের অবশ্যই নেগেটিভ ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ নেগেটিভ ফরমেশন গুলো জেনে শিখতে হবে, তাহলে আমাদের স্পোকেন ইংলিশটা আরো অনেক বেশি ইফেক্টিভ হবে।
যেমন ধরো আমি বলেছিলাম যে আই এম রাইটিং এ লেটার, রাইটিং এ লেটার, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি যদি, এটা হচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্স, হ্যাঁ স্টেটমেন্ট সেন্টেন্স। এখন এটাকে যদি আমি চাই ইন্টারোগেটিভ করব যে আমি আই এম রাইটিং এ লেটার, এখন আমি যদি বলি আমি কি লিখছি, এটা কিন্তু প্রশ্ন। তো প্রশ্ন করার শুরুতেই আমরা কি করব, অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করব। এম আই রাইটিং এ লেটার, আমি কি চিঠি লিখছি, আমি কি একটি চিঠি লিখছি, এটা কিন্তু ইন্টারোগেটিভ হয়েছে। এখন আমি যদি বলি আমি চিঠি লিখছি না, তার মানে নেগেটিভ। এটা হয়ে যাবে আমি আগে লিখবো, তারপরে হচ্ছে এম লিখবো, তারপরে হচ্ছে নট লিখবো। আই এম নট রাইটিং এ লেটার, রাইটিং এ লেটার, তার মানে আমরা কি করতে পেরেছি, নেগেটিভও করতে পেরেছি। অর্থাৎ সকল স্টেটমেন্ট সেন্টেন্সকে চাইলেই আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে পারি, এবং এইগুলো আমাদের লাইফে আমরা ইন্টারোগেটিভেও কথা বলি, নেগেটিভেও কথা বলি, স্টেটমেন্ট সেন্টেন্সেও কথা বলে থাকি। যে কারণে আমরা যখন একটা টেন্স শিখবো, টেন্সটাকে এমন ভাবে শিখবো যে ভার্সেটাইল সেন্টেন্স যেগুলো আমরা আমাদের ব্যক্তিগত লাইফে ব্যবহার করে থাকি ওইভাবে শিখতে হবে, তাহলে আমাদের স্পোকেন ইংলিশটা আরো বেশি ইফেক্টিভ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।